আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রুবেল হক, সহকারী শিক্ষক, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ, দিনাজপুর। এর আগের অধ্যায়ে ঠিক না, এর আগে একটি ক্লাস আমি আপলোড করেছিলাম আমার চ্যানেলে। সেখানে আমি অ্যাসিডের সংজ্ঞা কি, অ্যাসিড কত প্রকার, কি কি, এগুলো একটু বলেছিলাম, এবং অ্যাসিড ক্ষারকের পার্থক্য কি, ক্ষার ক্ষারকের পার্থক্য কি, এগুলো বলেছিলাম। আজকে আমরা অ্যাসিড সম্পর্কে জানবো। অ্যাসিড কাকে বলে এটা তো তোমরা জানোই। আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো হবে অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা কি, তীব্র লঘু অ্যাসিডের রাসায়নিক ধর্ম এবং সমীকরণ, সর্বশেষে গাঢ় অ্যাসিডের প্রস্তুত প্রণালী। এই তিনটি বিষয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আসা যাক অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা কি। অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা কি? দেখো, আমরা যদি কঠিন অক্সালিক অ্যাসিডের মধ্যে এক টুকরা নীল লিটমাস ধরি, তা কিন্তু কোনো রকম কালার প্রদর্শন করবে না, অর্থাৎ তা লাল হবে না। কেন লাল হবে না? কারণ যেখানে কঠিন, অর্থাৎ যেখানে পানি নাই, পানি ছাড়া যে অ্যাসিড আছে, সেখানে কোনো হাইড্রোজেন আয়ন সৃষ্টি হয় না। ফলে অক্সালিক অ্যাসিড তার অ্যাসিডের বৈশিষ্ট্য প্রদর্শন করছে না। অ্যাসিড তখনই অ্যাসিডের বৈশিষ্ট্য প্রদর্শন করবে যদি তার মধ্যে পানি দ্রবীভূত থাকে। পানির মধ্যে দ্রবীভূত হলেই অ্যাসিড হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে এবং অ্যাসিডের বৈশিষ্ট্য বহন করবে। আচ্ছা, একটা চিত্র দেখি। দেখো, এখানে একটা চিত্র দেখানো হচ্ছে তোমাদের। এই চিত্রটিতে দেখো, এখানে পানি ছাড়া হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এবং এখানে পানি সহ। তো দেখা যাচ্ছে যেখানে পানি ছাড়া হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেখানে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের কোনো বিয়োজন ঘটেনি, অর্থাৎ কোনো হাইড্রোজেন আয়ন সৃষ্টি করেনি। যেহেতু হাইড্রোজেন আয়ন সৃষ্টি করেনি, সুতরাং আমরা অ্যাসিডের যে সকল বৈশিষ্ট্য জানি, এখানে কোনো ধরনের বৈশিষ্ট্যই আমরা পাবো না। পক্ষান্তরে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে পানি যুক্ত করা হবে, তখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিয়োজন ঘটবে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন দান করবে। এই হাইড্রোজেন আয়নই কিন্তু আমাদের অ্যাসিডের ধর্ম প্রদর্শন করবে। আশা করি বোঝা গেছে। তাহলে অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা। এখন আরেকটু কথা বলে নেই। তাহলে অ্যাসিড কেবলমাত্র পানিতে মিশ্রিত হলে হাইড্রোজেন আয়ন দান করবে, এবং অ্যাসিড পানিতে বিয়োজিত থাকলে কেবল অ্যাসিডের ধর্ম প্রদর্শন করবে। অ্যাসিডের যেগুলো ধর্ম তোমরা জানো, সেই ধর্মগুলো প্রদর্শন করবে। বিশুদ্ধ অবস্থায় সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড বর্ণহীন, স্বাধীন, এবং তারা কোনো অ্যাসিডের বিক্রিয়া প্রদর্শন করবে না, বিদ্যুৎও পরিবহন করবে না। কিন্তু কিছু পরিমাণ পানি দ্রবীভূত হলেই সেটা অ্যাসিডের ধর্ম প্রদর্শন করবে। তো তোমরা জানো, অ্যাসিড আমরা এর আগে জেনেছিলাম, অ্যাসিড প্রধানত দুই প্রকার: সবল অ্যাসিড, দুর্বল অ্যাসিড, অথবা তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড। এখন এই সবল অ্যাসিড অর্থাৎ তীব্র অ্যাসিডগুলোর মধ্যে যদি পানির দ্রবীভূত অর্থাৎ পানির পরিমাণ বেশি থাকে, অ্যাসিডের পরিমাণ কম থাকে, সেই ধরনের দ্রবণকে আমরা বলবো লঘু অ্যাসিড। আর যদি পানি পরিমাণ একটু কম থাকে, অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন প্রচুর উৎপন্ন হয়, তখন সেটাকে আমরা বলবো গাঢ় অ্যাসিড। তাহলে আমাদের পূর্বের যে সংজ্ঞাটা শিখেছিলাম, তীব্র অ্যাসিড ও দুর্বল অ্যাসিড, সেটি একটু আমরা জেনে নেই। দেখো, তীব্র অ্যাসিড হচ্ছে সেগুলো যে অ্যাসিড সমূহ পানিতে পুরোপুরি বিয়োজিত হয়, তাকেই বলা হবে তীব্র অ্যাসিড। অর্থাৎ যতগুলো পরমাণু থাকবে সবগুলো পানিতে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করবে। যেমন সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। যেমন দেখো, বিক্রিয়াটিতে এখানে দেখানো হয় যে সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন উৎপন্ন করেছে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন
প্রোটন দান করেছে। একইভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন সৃষ্টি করেছে, অর্থাৎ প্রোটন দান করেছে। এবার দুর্বল অ্যাসিড কাকে বলে এটা একটু জেনে নেই। এর আগে যদিও বলা হয়েছিল। দুর্বল অ্যাসিড যে অ্যাসিড সমূহ পানিতে বিয়োজিত না হয়ে আংশিক মানে সম্পূর্ণ বিয়োজিত না হয়ে আংশিক বিয়োজিত হয় তাকে দুর্বল অ্যাসিড বলে। তোমরা জেনে হয়তো অবাক হবে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1000টি যদি অ্যাসিটিক অ্যাসিডের অণু থাকে তার মধ্যে মাত্র 4টা অ্যাসিটিক অ্যাসিডের অণু বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, অর্থাৎ প্রোটন দান করে। তাহলে এটা কত দুর্বল অ্যাসিড, যেমন এখানে দেখানো হয়েছে। তাহলে বুঝতেই পারছো তীব্র অ্যাসিড আর দুর্বল অ্যাসিডের পার্থক্য। এখন এই তীব্র অ্যাসিডের মধ্যে যদি আমরা পানির পরিমাণ বেশি দেই তখন সেটা অ্যাসিডের যে বৈশিষ্ট্য সেটা কিছুটা হলেও কমবে এবং তখন আমরা সেই অ্যাসিডটাকে বলবো লঘু অ্যাসিড। এবং পানির পরিমাণ যদি কম থাকে সেটাকে বলা হবে গাঢ় অ্যাসিড। গাঢ় অ্যাসিডগুলো সাধারণত বোতলে রাখলে দেখা যাচ্ছে যে ধোঁয়ার মতো সৃষ্টি হয়, ঝাঁঝালো গন্ধ হয়। আর লঘু অ্যাসিডগুলা কিন্তু ওইরকম হয় না, ধোঁয়ার মতো সৃষ্টি হয় না, ঝাঁঝালো গন্ধ খুব কম হয়। তো আমরা এখন তাহলে এবারে আমরা লঘু অ্যাসিডের ধর্মগুলো একটু জেনে নেই। লঘু অ্যাসিডের ধর্ম কি? দেখো, লঘু অ্যাসিডের ধর্ম হচ্ছে, আমরা আগেও জেনেছি যে অ্যাসিডগুলো টক স্বাদযুক্ত। তাহলে সকল লঘু অ্যাসিড টক স্বাদযুক্ত। একটা চিত্র দেখা যাচ্ছে, তোমরা সবাই চেনো তেঁতুল। তেঁতুল নিশ্চয়ই খেয়েছো। তেঁতুল কেমন? টক। তাহলে তেঁতুল কেন টক? কারণ এখানে অ্যাসিড থাকে বলেই কিন্তু টক। অ্যাসিডের আরেকটি ধর্ম হচ্ছে অ্যাসিড কিন্তু নীল লিটমাসকে লাল করে। অর্থাৎ অ্যাসিডের দ্রবণে যদি আমরা একটি নীল লিটমাস ধরি তাহলে সেটি লাল হবে। এটা কিন্তু একটা অ্যাসিডের বৈশিষ্ট্য। অ্যাসিডের আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে ক্ষয়কারী বৈশিষ্ট্য, অর্থাৎ এটি কিন্তু তীব্র ক্ষয়কারী হিসেবে পরিচিত। আমাদের যদি হাতেও পড়ে তাহলে হাতের ক্ষয় করে দেবে, হাতকে নষ্ট করে দেবে। আবার যদি কোনো ধাতব বস্তু যেমন লোহাকেও যদি অ্যাসিডের মধ্যে দেওয়া হয় সেটিও কিন্তু ক্ষয় হবে। দেখো একটি চিত্র দেখা যাচ্ছে, এখানে HCl এর মধ্যে একটি লোহার পাত ফেলে দিলে এইরকম অবস্থার সৃষ্টি হবে। তাহলে অ্যাসিডগুলো তীব্র ক্ষয়কারী হিসেবে পরিচিত। আমাদের দাঁতের এখানে খাদ্যকণা ডুবে অ্যাসিডের সৃষ্টি হয় এবং সেভাবে কিন্তু দাঁতের ক্ষয়ের সৃষ্টি হয়, তোমরা জানো। অ্যাসিডের আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে ধাতব কার্বনের সাথে বিক্রিয়া করে লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করবে। তো এই যে লবণ, পানি, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করছে, এই বিষয়ের উপর আমরা আরো কিছু আলোচনা দেখব। দেখো, ধাতব লবণ বলতে ধাতুর সাথে যে লবণগুলো হয়, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম সালফেট ইত্যাদি। তো দেখো, ক্যালসিয়াম কার্বনেটের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটবে? ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা যায় তখন আমরা আগেও জেনেছি যে ধাতব কার্বনেটের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়ায় লবণ, পানি, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করবে। ঠিক একইভাবে ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করা যায় তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড, লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এই পরীক্ষাটির নিয়ে আমরা একটা ভিডিও দেখবো আশা করি। এই উৎপন্ন কার্বন ডাই অক্সাইডকে যদি আবার আমরা চুনের পানিতে চালনা করি তখন কিন্তু সেটি আবার ঘোলা হয়ে যাবে। তাহলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডকে যদি আমরা চুনের পানিতে চালনা করি তখন সেটি ঘোলা হবে। কেন ঘোলা হবে? কারণ আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট, চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে ক্যালসিয়াম কার্বনেট লবণ তৈরি হয়, ক্যালসিয়াম কার্বনেট ঘোলাটে, তোমরা জানো চুনাপাথর, এবং সাথে সাথে পানি উৎপন্ন হবে। এখন এই দ্রবণে যদি আমরা আরো অতিরিক্ত পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করি
তখন কি ঘটনা ঘটবে দেখো, অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে সেটি ক্যালসিয়াম বাইকার্বনেট সৃষ্টি করবে, যা স্বচ্ছ হয়ে যাবে, অর্থাৎ ঘোলা দ্রবণটি স্বচ্ছ হয়ে যাবে, কারণ ক্যালসিয়াম বাইকার্বনেট পানিতে দ্রবীভূত হয়ে যায়, ফলে সেটি ঘোলাটা সরে গিয়ে স্বচ্ছ দ্রবণ তৈরি হবে। তাহলে ধাতব লবণের সাথে লৌহ অ্যাসিড বিক্রিয়া কি কি ঘটে আমরা জানলাম, বিশেষ করে ক্যালসিয়াম কার্বন লবণটি জানলাম। এইভাবে অন্যান্য লবণও বিক্রিয়া করে, বলছিলাম যে ভিডিওটি দেখবো, তাহলে দেখি ভিডিওটি। দেখো, একটি কনিক্যাল ফ্লাক্সে লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এবং বেলুনের মধ্যে থাকা ক্যালসিয়াম কার্বনেট আমরা দিয়ে দিলাম। দিলে কি হবে দেখো, বিক্রিয়া সৃষ্টি হয়ে গেছে। এই বিক্রিয়া সৃষ্টি হচ্ছে, গ্যাস তৈরি হচ্ছে। গ্যাস তৈরি হলে কি হবে, গ্যাস গিয়ে আমার বেলুনটাকে ফুলাবে। দেখা যাক হয় কিনা। যদি ফুলায় তাহলে বুঝবো যে হ্যাঁ ওখানে গ্যাস হচ্ছে, আর যদি না হয় তাহলে তো না। আশা করা যায়, যেহেতু কার্বন ডাই অক্সাইড গ্যাস আমরা ফর্মুলা অনুযায়ী জানি যে ক্যালসিয়াম কার্বনের সাথে লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়ায় লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। সুতরাং এই ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করবে এবং সেটি আমাদের বেলুনটাকে ফুলাবে। দেখো বেলুনটা ফুলে গেছে, তার মানে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এবারে আমরা ধাতব বাইকার্বনেট, অর্থাৎ যে সকল ধাতব বাইকার্বনেট আছে, যেমন সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট ইত্যাদি, এই সকল বাইকার্বনেটের সাথে যদি বিক্রিয়া করে লৌহ অ্যাসিড, তখন কি হবে? ঠিক একই রকম ধাতব কার্বনেটের সাথে যেরকম বিক্রিয়া করে লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে, ঠিক একই রকম ভাবে ধাতব বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করেও লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করবে। এখানে একটি উদাহরণ দেওয়া আছে কি, সোডিয়াম বাইকার্বনেটের সাথে লৌহ সালফারিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম সালফেট এবং পানি কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। আরো একটি বিক্রিয়া আছে, ক্যালসিয়াম বাইকার্বনেটের সাথে লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। এবারে সক্রিয় যে সকল ধাতু আছে, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি, এই সক্রিয় ধাতুগুলোর সাথে যদি লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করা যায় তখন কি হবে, এবং ধাতব যে সকল অক্সাইড আছে সেগুলোর সাথে লৌহ অ্যাসিড বিক্রিয়া করলে কি হবে দেখি। সক্রিয় ধাতুর সাথে যদি বিক্রিয়া করে তাহলে সেটি লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। দেখো, ম্যাগনেসিয়ামের সাথে সালফারিক অ্যাসিডের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। ঠিক একইভাবে অন্যান্য পটাশিয়াম বা সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করলেও লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। ধাতব অক্সাইডগুলো সাধারণত ক্ষারীয় প্রকৃতির, অর্থাৎ এটা ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে। ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়া কি হয় তোমরা জানো, প্রশমন বিক্রিয়া লবণ পানি হয়। দেখো, কপার অক্সাইড ধাতব অক্সাইডের সাথে লৌহ সালফারিক অ্যাসিড বিক্রিয়া করলে হবে কপার সালফেট প্লাস পানি, অর্থাৎ লবণ ও পানি উৎপন্ন হয়েছে। এটা মূলত প্রশমন বিক্রিয়ার মধ্যে পড়ে। এবারে দেখো, ধাতুর হাইড্রোক্সাইড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে। ধাতুর হাইড্রোক্সাইড, আমরা জানি ধাতুর হাইড্রোক্সাইড গুলো ক্ষার, তাহলে ক্ষারের সাথে বিক্রিয়া করে কি হবে, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন হয়। তোমরা ছোট ক্লাসেও জেনেছো প্রশমন বিক্রিয়া। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়েছে, প্রশমন বিক্রিয়া ঘটেছে। ধাতুর অক্সাইড, এর আগেও ধাতুর অক্সাইডটি আলোচনা হয়েছে। ধাতুর অক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়া লবণ পানি উৎপন্ন হয়। এবারে গাঢ় অ্যাসিড গুলো কি, আমি আগেও বলেছি যে সকল অ্যাসিডে পানির পরিমাণ কম থাকে সেগুলো গাঢ়, আর যেগুলোতে পানির পরিমাণ বেশি থাকবে সেগুলো লঘু। তাহলে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কিভাবে প্রস্তুত করা হয় দেখো, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোক্লোরিক গ্যাস যখন থাকে সেটি কিন্তু অ্যাসিডের ধর্ম প্রদর্শন করে না। এটি তখনই অ্যাসিডের ধর্ম প্রদর্শন করবে যখন পানি যুক্ত করা হবে। তাহলে আমরা যদি হাইড্রোক্লোরিক গ্যাসের সাথে পানি যুক্ত করে দেই তখন সেটি হাইড্রোক্লোরিকের জলীয় দ্রবণ সৃষ্টি হবে এবং তখনই সেটাকে অ্যাসিডের ধর্ম প্রদর্শন করবে এবং গাঢ় অ্যাসিড হবে। এই গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড বর্ণহীন
ঝাঁঝালো ঝাঁঝালো গন্ধ এবং বোতলে রাখলে ধোঁয়ার মতো সৃষ্টি হয়। গাঢ় নাইট্রিক অ্যাসিড, দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড, আমরা জানি গাঢ় নাইট্রিক অ্যাসিড নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে পানি চালনা করলে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রোজেন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই যে বিক্রিয়াটি, এই বিক্রিয়ার ফলে কিন্তু মূলত গাঢ় নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। এই গাঢ় নাইট্রিক অ্যাসিড এটিও হচ্ছে বর্ণহীন, তীব্র ঝাঁঝালো গন্ধ থাকবে এবং বোতলে রাখলে ধোঁয়ার সৃষ্টি হবে। গাঢ় নাইট্রিক অ্যাসিডের আরেকটি ধর্ম হচ্ছে এটি আলো পাইলেই বিয়োজিত হয়, বিক্রিয়া করে ফেলে। এই জন্য গাঢ় নাইট্রিক অ্যাসিডকে সাধারণত বাদামি বোতলে রাখা হয় যাতে আলো প্রবেশ করতে না পারে। সালফিউরিক অ্যাসিড কিভাবে তৈরি হয়? সালফার ট্রাই অক্সাইডের সাথে পানি যুক্ত করে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। সালফিউরিক অ্যাসিড আমাদের অনেক কাজে লাগে, তোমরা জানো, ব্যাটারির ক্ষেত্রে থেকে শুরু করে অনেক কাজেই লাগে। এই সালফিউরিক অ্যাসিড এটিও অ্যাসিডের ধর্ম তীব্র, পানি বেশি যোগ করলে সেটি লঘু হবে। তো এই সালফিউরিক অ্যাসিড এটিও হচ্ছে, তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিডের ধর্ম কেমন হবে? অন্যান্য গাঢ় অ্যাসিডগুলোর মতো গাঢ় সালফিউরিক অ্যাসিডের ধর্ম এরকম হবে। তাহলে সেটিও বর্ণহীন, তীব্র ঝাঁঝালো এবং ধোঁয়ার সৃষ্টি করবে। সেটিও হবে তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড কি হবে? গাঢ় সালফিউরিক অ্যাসিডও সালফার ট্রাই অক্সাইড এবং পানির বিক্রিয়ায় সৃষ্টি হবে এবং এটিও তীব্র ঝাঁঝালো, বর্ণহীন এবং ধোঁয়ার সৃষ্টি করবে। এটি আমাদের খুব প্রয়োজনীয় একটি অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তবে গাঢ় অ্যাসিডগুলোর সম্পর্কে তোমরা সবসময় সাবধান থাকবা, কারণ গাঢ় অ্যাসিডগুলো আমাদের তীব্র ক্ষয়কারী, অর্থাৎ অ্যাসিড নিক্ষেপের ঘটনা নিশ্চয়ই জানো, মানুষের মুখ টুক করে দেয়। এই অ্যাসিডগুলো যদি আমাদের শরীরে পড়ে তাহলে আমাদের শরীরে অনেক ক্ষতির সৃষ্টি করবে, বিশেষ করে গাঢ় অ্যাসিডগুলো। এই জন্য আমরা খুব সাবধান থাকব। তো আমরা আলোচনার একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে যতটুকু আলোচনা হলো তার উপর ভিত্তি করে তোমাদের চিন্তা একটু জায়গা দিচ্ছি, একটু চিন্তা করো তো, বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড এবং বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড কেন অ্যাসিডের ধর্ম প্রদর্শন করে না এবং কেনই বা বিদ্যুৎ পরিবহন করে না? আমি কিন্তু আমার আলোচনায় বলেছি, তারপরও তোমরা বিষয়টাকে নিয়ে একটু চিন্তা করো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে পড়ালেখা করো। আশা করা যায় খুব শীঘ্রই আমাদের এই সংকটময় পরিস্থিতি থেকে আমরা মুক্ত হব, আমাদের পূর্বের দিন ফিরে আসবে। তো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।